Assalamu alaikum. My dear students, how are you? I hope you are well by the grace of Allah. I am also well by the grace of Allah and your prayer. We are delivering lecture on online class. You will share it with your friend circle, and you will watch yourself our online class, and you send message your friend circle about our online class. Understand? You watch yourself and you help to watch our online class with your friend circle. I have written class 8, 9, 10 topics changing sentence. চেঞ্জিং সেন্টেন্সের অ্যানাদার নেম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স ইজ সেম। আই হ্যাভ রিটেন 6 আইটেম। আমি এখানে 6টা সেন্টেন্স লিখেছি। এই 6টা সেন্টেন্সের উপরে আই উইল ডেলিভার লেকচার অন 6 সেন্টেন্স। এই 6টা সেন্টেন্সের উপরেই আমি লেকচার দেবো ইনশাআল্লাহ। ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্টেটমেন্ট and you will do not go out from your house. You will hear your parents' statement and you will hear your parents' advice. And this time you know that this is free time. There is no any work. এই মুহূর্তে কোনো কাজ নাই। So I think you will utilize this time smoothly. সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাও। You will practice at your home more and more. বাড়িতে খুব বেশি প্র্যাকটিস করো, চর্চা করো। And that as a result your brain will be sharp. তোমার ব্রেনটা শার্প হবে, ধারালো হবে। And if you do not read at your home or other place, যদি তুমি তোমার বাড়িতে পড়ালেখা না করো, your brain will be blunt, ভোঁতা হয়ে যাবে। একটা কাটার যেমন অনেক দিন কোনো কিছু না কাটলে মরিচা ধরে, ঠিক তেমনি তোমার ব্রেন বা মস্তিষ্কে এরকম একটা মরিচা আসবে, আর এই মরিচাটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। সো ইট ইজ হাই টাইম টু শার্প আওয়ার ব্রেনস। আমাদের ব্রেনটাকে শার্প করার, ইট ইজ হাই টাইম টু ক্লিন আওয়ার ব্রেইন। আমাদের ব্রেনটাকে পরিষ্কার করার এটা একটা উপযুক্ত সময়। সো ইউ উইল ইউটিলাইজ ইট, এটাকে কাজে লাগাও। তো চেঞ্জিং সেন্টেন্স আমি 6 নাম্বার থেকে শুরু করব ইনশাল্লাহ। তো এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। কী করতে বলেছে? ইন্টারোগেটিভ করতে বলেছে। তো এভরিবডি আছে এই জায়গায়। এভরিবডি সেন্টেন্সের সাবজেক্ট হলে আর ওই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয়, মনে রাখবা এভরিবডি সেন্টেন্সের সাবজেক্ট হতে হবে। এভরিবডি সেন্টেন্সে যদি অন্য কোথাও বসে তাহলে কিন্তু এই ক্ষেত্রে রুলটা প্রযোজ্য নয়। তাহলে রুলটা কখন প্রযোজ্য হবে? যখন এভরিবডি সেন্টেন্সের সাবজেক্ট হবে। তাহলে এভরিবডি সেন্টেন্সের সাবজেক্ট হলে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডিকে তুলে দিয়ে আমাদেরকে হু বসাতে হবে। এভরিবডি, এভরিওয়ানও থাকতে পারে। তাহলে এভরিবডি, এভরিওয়ান সেন্টেন্সের সাবজেক্ট হতে হবে। যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ানের জন্য আমাদেরকে হু বসাতে হবে। বসালাম, বসার পরে আমাদেরকে টেন্স অনুযায়ী, কী অনুযায়ী? টেন্স অনুযায়ী আমরা ডাজ নট বসাবো অথবা ডিড নট বসাবো, টেন্স অনুযায়ী। এবার টেন্স চিনতে হবে। টেন্স চিনতে গেলে কী কাজ করতে হবে? মূল ভার্বের দিকে তাকাতে হবে।
টেন্স চিনার উপায় হচ্ছে মূল ভার্বে দেখে টেন্স চিনতে হবে। তো মূল ভার্ব এখানে কি উইশেস, তাহলে উইশ এর সঙ্গে এস যোগ করা আছে, উইশের সঙ্গে কি যোগ করা আছে, এস যোগ করা আছে। তাহলে চিনার উপায় একেবারেই সহজ। দেখব যখন কোনো মূল ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত থাকে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আরেকবার বলি, মূল ভার্বের সঙ্গে যখন এস বা এস যুক্ত থাকে তখন ওই সেন্টেন্সটা কোন টেন্সে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যায়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডাজ নট, ডু নট। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে যখন দুইটা যেহেতু এখানে আছে, ডাজ ডু নট আছে, ডাজ নট আছে, নেব কোনটা এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এটা খেয়াল করার সময় যখন দেখব আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস আছে তখন আমরা ডাজ নট ব্যবহার করব। ভার্বের সঙ্গে এস বা এস থাকলে কী ব্যবহার করব, ডাজ নট ব্যবহার করব। খেয়াল থাকবে তো? ওকে, তাহলে আমরা এখানে ডাজ নট লিখলাম, লেখার পরে মূল ভার্বটাকে লিখব উইশ। এবার বলো তো আমরা এই ডাজ নট কিসের জন্য নিলাম, এই এস বা ইএসের জন্যই নিলাম। তাহলে মূল ভার্বের সঙ্গে আরও এস বা ইএস বসবে? নো। ওকে, তাহলে আমরা ভার্বের সঙ্গে আর এস বা ইএস লিখব না, তারপরে বাকি অংশ যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিয়ে শেষে গিয়ে হোয়াট চিহ্ন ইউজ করব। শেষে গিয়ে যদি হোয়াট চিহ্ন ইউজ না করি আর বাকি সব যদি সব ঠিক থাকে তাহলে সেন্টেন্স একুরেট হবে না, কারণ সেন্টেন্সটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে বলছে। সেই ইন্টারোগেটিভ চিহ্নই যদি সেন্টেন্সের শেষে গিয়ে না থাকে তাহলে সব কিছু ঠিক থেকে লাভ আছে? নো, কোনো লাভ নেই। এর জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লেখার সময় খেয়াল রাখতে হবে আমি সেন্টেন্সের শেষে মার্ক অফ ইন্টারোগেশন ব্যবহার করলাম কি না। আন্ডারস্ট্যান্ড? তাহলে আরেকবার মনোযোগ দিয়ে শোনো। এভরিবডি, এভরিওয়ান সেন্টেন্সের সাবজেক্ট হলে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ানের জন্য হু নিতে হয়। কি নিতে হয়? হু। তারপরে টেন্স অনুযায়ী ডাজ নট, ডিড নট নিতে হবে। তাহলে মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি এস বা এস থাকে তাহলে ডাজ নিতে হবে, আর যদি মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড নিতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম ভার্বের সঙ্গে এস বা এস এসে তাই ডাজ নিলাম, ডাজ নিলে ভার্বের সঙ্গে আর এস বা এস হয় না, তাই এখানে এস বা এস উঠে গেল, বাকি অংশ পরিবর্তন নেই, আনচেঞ্জেবল, তাই বাকি যা আছে সবই ঠিক থাকলো, শেষে হোয়াট চিহ্ন ইউজ করতে হবে। আচ্ছা, এবার আমরা 5 নম্বর সেন্টেন্সে আসতেছে, হাউ ডিসগাস্টিং দ্য টপিকস ইজ। এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। কিসে আছে? কোন সেন্টেন্সে আছে? এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে মনে রাখতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স চিনার উপায় হচ্ছে সেন্টেন্সের শেষে মার্ক আপ এক্সক্লামেশন চিহ্নটা থাকবেই। তাই থাকলে অ্যাসার্টিভ করার সময় মনে রাখতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের শেষে থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব কোথায় থাকে? সেন্টেন্সের শেষে। ওটাকে অ্যাসার্টিভ করার সময় সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হলো দ্য টপিক। সাবজেক্ট কি? দ্য টপিক। ভার্ব এখানে কি? ইজ। এই যে ইজ লিখলাম, সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শুরুতে চলে আসলো। তারপরে যদি হাউ থাকে, কি থাকে? হাউ। হাউ যদি থাকে তাহলে হাউ এর জন্য ভেরি ইউজ করতে হয়। হাউ এর জন্য কি ইউজ করতে হয়? ভেরি। তারপরে বাকি অংশ কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আনচেঞ্জেবল। এই যে অ্যাসার্টিভ হয়ে গেল, দ্য টপিকস ইজ ভেরি ডিসগাস্টিং। এই যে বিষয়টা এরকম হয়ে গেল। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের শেষে থাকে, অ্যাসার্টিভ করার সময় এটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। তাই আমরা দ্য টপিক ইজ সেন্টেন্সের শুরুতে লিখলাম, হাউ থাকলে ভেরি লিখতে হয়। হাউ থাকলে কি লিখতে হয়? ভেরি। তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখলেই হয়ে যায়। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসছে অনলি দ্য ব্রেভ আর ডিজার্ভ। শুধুমাত্র ব্রেভে বা ব্রেভ মানে এখানে সাহসী, সাহসীরাই এখানে যোগ্য। তাহলে এটাকে কি করতে বলেছে? নেগেটিভ করতে বলেছে।
তাহলে নেগেটিভ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে, নেগেটিভ করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন ওটার নিয়ম মনে করতে হবে। এখানে নিয়মটা কি, অনলি আছে। তাহলে অনলি যুক্ত সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার অবশ্যই একটা নিয়ম আছে। সে নিয়মটা কি, অনলি যদি থাকে তাহলে নন বাট বসে অথবা নাথিং বাট বসে, কি বসে, নন বাট অথবা নাথিং বাট বসে। তো এই নন বাট নাথিং বাট কখন বসাবো মনে রাখতে হবে, যদি অনলি এর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, কী বাচক হয়, ব্যক্তিবাচক যদি হয় তাহলে আমাদেরকে নন বাট ব্যবহার করতে হবে। তাহলে অনলি যদি সেন্টেন্সের সাবজেক্টের যদি ব্যক্তি হয় তাহলে আমরা ওই অনলির পরিবর্তে কী বসাবো, নন বাট বসাবো। এবারে অনলি বা অ্যালোন, এর অ্যালোনও থাকতে পারে মনে রাখবা। তাহলে অনলির এর সাবজেক্ট যদি বস্তুবাচক হতো তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হতো, নাথিং বাট। আরেকবার ভালো করে শোনো, যদি অনলির সাবজেক্টটা বস্তুবাচক হতো তাহলে কি ব্যবহার করতে হতো, নাথিং বাট ব্যবহার করতে হতো। তাহলে আমরা বুঝতে পারলাম অনলি এর সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে নন বাট, অনলি এর সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে নাথিং বাট ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে ব্যবহার করব কোনটা, এখানে যে ব্রেভ, ব্রেভ মানে কি, সাহসী। তাহলে ব্রেভ সাহসী বলতে এখানে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তো আর সাহসী হতে পারে না। এখানে ব্রেভ সাহসী বলতে ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে ব্যক্তি হলে আমরা এখানে কি বসাবো, নন বাট বসাবো। কি বসাবো, নন বাট। বসার পরে বাকি অংশ যেভাবে আসে সেভাবেই থাকবে, অর্থাৎ আনচেঞ্জেবল, অপরিবর্তনশীল থাকবে। খেয়াল থাকবে তো, এই যে শেষে ফুল স্টপ হয়ে গেল। তাই ছিল নেগেটিভ, ঠিক আছে। এরপরে নাম্বার 3 হচ্ছে আই ক্যান নট হেল্প ক্যান্সেলিং দ্য প্রোগ্রাম, অ্যাফার্মেটিভ করতে বলছে। এটা নেগেটিভে আছে, যেহেতু এখানে ক্যান নট আছে তার মানে সেন্টেন্সটা নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে অ্যাফার্মেটিভ করার সময় আমাদেরকে নিয়ম ফলো করতে হবে। এখানে কি আছে, ক্যান নট হেল্প আছে। তাহলে ক্যান নট হেল্প অথবা এই জায়গায় ক্যান নট বাটও থাকতে পারে। ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট, এই দুইটার যে কোনো একটা থাকতে পারে, নিয়ম একই। তো ক্যান নট হেল্প বা ক্যান নট বাট যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় এর পরিবর্তে, এগুলো সবগুলোর পরিবর্তে মাস্ট ব্যবহার করতে হয়। কী ব্যবহার করতে হয়, মাস্ট, ঠিক আছে। তাহলে আরেকবার শোনো, ক্যান নট হেল্প বা ক্যান নট বার যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় এগুলোর পরিবর্তে কী বসাতে হয়, মাস্ট বসাতে হয়। তাই আমরা মাস্ট, ওগুলোর পরিবর্তে মাস্ট লিখবো। যেখানে সাবজেক্ট আই থাকলো এটার পরিবর্তে আমরা মাস্ট বসালাম। এবার এই জায়গায় দেখো এখানে ক্যান্সেলিং আছে, মনে রাখতে হবে। ক্যান নট, এখানে একটু আগে ক্যান নট বাট লিখেছিলাম। তাহলে ক্যান নট বাট যদি থাকতো, যেমন মনে করো আই ক্যান নট বাট, তখন শুধু ক্যান্সেল হতো, তখন শুধু কি হতো, ক্যান্সেল দ্য প্রোগ্রাম হতো। তো এখানে ক্যান নট হেল্প বসেছে, ক্যান নট হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। ক্যান নট হেল্পের পরে ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি যুক্ত করতে হয়। তাই এখানে আইএনজি আছে। তো এখন আমি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ করার সময় কি আইএনজি রেখে দেবো, জি না, কারণ এটার পরে এই ক্যান নট হেল্পের বা ক্যান নট মাস্টের, ক্যান নট বাটের জন্য কি লিখেছি, মাস্ট। আর মাস্ট এখানে কোন ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। মাস্ট এখানে কোন ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব সবসময় V1-এ থাকে, অর্থাৎ ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ভার্বটা যে ফর্মেই থাক তাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাকে কোন ফর্মে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট ফর্মে। তাহলে আই মাস্ট ক্যান্সেল, এই যে আইএনজি উঠে গেল। তারপরে দা প্রোগ্রাম, দেখি প্রোগ্রাম, বাকি অংশ কোনো পরিবর্তন নেই, আনচেঞ্জেবল, এই যে হয়ে গেল। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে মনে রাখবা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় এদেরকে তুলে দিয়ে, এদের বলতে কাকে বুঝালাম,
ক্যান নট বা অর্ডার ক্যান নট হেল্পকে বুঝালাম, এদেরকে তুলে দিয়ে মাস্ট ব্যবহার করতে হয়। মাস্টের পরে মাস্ট হচ্ছে এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ব, তাই মাস্টের পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে থাকে, বা তাই এখানে ক্যান্সেল প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, বাকি অংশ আনচেঞ্জেবল। আন্ডারস্ট্যান্ড? ওকে। এরপরে নাম্বার 2 এখানে বলছে জেরি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড। জেরি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড, এটা কি করতে বলেছে? নেগেটিভ করতে বলেছে। তাই সেন্টেন্সটা আছে কিসে? অ্যাসার্টিভে আছে। তাহলে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অবশ্যই নিয়ম ফলো করতে হবে। তাহলে এখানে নিয়মটা হচ্ছে কি? অনলি আছে। তাহলে অনলি, নিয়মটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। তাহলে অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, কাকে বোঝাবে? অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে মনে রাখবা এই অনলি এর জন্য নট মোর দেন বসে, অথবা নট লেস দেন বসে। মনে থাকবে তো? অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, দেখো এখানে অনলি এর পরে সংখ্যা 4 মানে কত? 4, তাহলে সংখ্যাকে বোঝানো হয়েছে। তাহলে অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে অনলির জায়গায় বা অনলির পরিবর্তে নট মোর দেন বসবে, অথবা নট লেস দেন বসবে। আবার এখানে এটাও কেউ লিখতে পারে, নো মোর দেন লেখা যাবে, অথবা নো লেস দেন লেখা যাবে। খেয়াল থাকবে? তাহলে নট মোর দেনও লেখা যাবে, নো মোর দেনও লেখা যাবে। এটা নিয়ে কোনো সংশয় বা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকা যাবে না, যেটা মন চাবে সেটাই লিখবা। তো শুধু মনে রাখতে হবে অনলি দ্বারা কোনো সংখ্যাকে বুঝালে এইগুলো বসবেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব জেরি ইজ নট মোর দেন 4 ইয়ার্স ওল্ড। এই যে এবার এই জায়গায় যদি আমি নট লেস দেন বসি, কোনো সমস্যা নেই, মানে একই। মিনিং ইজ আনচেঞ্জেবল, মিনিং পরিবর্তন হবে না, অপরিবর্তিতই থাকবে। যেমন জেরি, এখানে সেন্টেন্সটার মিনিং হচ্ছে জেরি বয়স মাত্র 4 বছর। তো এই যে নেগেটিভ করার পরে দেখি মিনিং কী দাঁড়ায়? জেরি ইজ নট মোর দেন 4 ইয়ার্স ওল্ড, জেরির বয়স 4 বছরের বেশি নয়। এবার যদি এখানে নট লেস দেন লিখি, তাহলে হবে জেরির বয়স 4 বছরের কম নয়। এই যে তার মানে 4 বছরই। এই হলো অনলি এর নিয়ম। তাহলে আমরা এবার যাচ্ছি নাম্বার 1-এ। নাম্বার 1 কি বলছে? আই উইশ আই ওয়ার আ পোয়েট। এটা হচ্ছে আকাঙ্ক্ষা সূচক বাক্য, আমি যদি কবি হতাম। ঠিক আছে? এটাকে কি করতে বলেছে? এক্সক্লামেটরি করতে বলেছে। সেন্টেন্সটা আছে কিসে? অ্যাসার্টিভে। তাহলে অ্যাসার্টিভকে এক্সক্লামেটরি করার সময় রুল ফলো করতে হবে। তো এখানে রুল কি? সাবজেক্ট প্লাস উইশ। রুল কি এখানে? মনে রাখবা সাবজেক্ট প্লাস উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এই এক্সক্লামেটরি করার সময় এই সাবজেক্ট প্লাস উইশকে তুলে দিবা। সাবজেক্ট প্লাস উইশকে কী করবে? তুলে দিবা। তাহলে সাবজেক্ট প্লাস উইশকে তুলে দিয়ে কী বসাবো? ইফ বসাবো। সাবজেক্ট প্লাস উইশকে তুলে দিয়ে কী বসাবো? ইফ। ঠিক আছে? আচ্ছা, বসালাম। বসার পরে বাকি অংশ যেভাবে আছে আমি সেভাবে লিখে দেব, পরিবর্তন নেই। শেষে গিয়ে মার্ক অফ এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করতে হবে। যদি সব ঠিক থাকে, মার্ক অফ এক্সক্লামেশন বা চিহ্নটা না থাকে, তাহলে কিন্তু সব ঠিক থেকে লাভ নেই। তাই চিহ্নের প্রতি নজরদারি রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? আবার বলি, সাবজেক্ট প্লাস উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার সময় সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে কী বসাবো? ইফ। ইফ বসার পরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দেও। এইভাবে শেষে গিয়ে মার্ক অফ এক্সক্লামেশন চিহ্নটা ইউজ করব। উইথাউট মার্ক অফ এক্সক্লামেশন চিহ্ন দ্য সেন্টেন্স উইল নট বি কারেক্ট। আন্ডারস্ট্যান্ড? সো চিহ্নটা একেবারে ইম্পর্টেন্ট। তো এখানে আমার চেঞ্জিং সেন্টেন্স আই হ্যাভ ফিনিশড changing sentence. As I hope you have understand my statement, and I want to tell you, you will share our online class
and you know that our online class is servicing my dear student, their name is Opu, Leon, Rion and Mamun. এই তিনজনে অনলাইন ক্লাসটা আমাদের সার্ভিস চালিয়ে যাচ্ছে। তো ইউ উইল প্রে ফর দেম, তাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, তো আই থিঙ্ক ইউ উইল স্টে অ্যাট ইউর হোম অ্যান্ড ইউ উইল সেভ অ্যাট ইউর হোম। নিরাপদে থাকো, স্টে অ্যাট ইউর হোম, বাড়িতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।